মন দিয়ে দেখে ছেলে তার উজ্জ্বল ফর্সা, কি মায়াবী চেহারা, লাল পাঞ্জাবিতে আরও বেশি মানিয়েছে। গায়ের চামড়ার সঙ্গে কেমন ফুটে আছে দেখ। মাঝে মাঝে মনে হয় তারই না নজর লেগে যায়। ছেলেটা চাইলেই শত শত মেয়ে তার জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে, অথচ ছেলেটাকে শত বোঝানোর পরেও ছেলেটা তার বিয়ে করতে নারাজ। কবে যে ছেলেটার মতি হবে কি জানে। ভদ্র মহিলা আফসোসের স্বরে বলল, আর কতকাল অন্যের বিয়ে খাবো রে বাপ, এবার নিজে বিয়েটা কর না। সুজন বিরক্তিতে কপাল কুঁচকে নেয়। কি মা, তোমায় তো বলেছি মনের মতো মেয়ে পাচ্ছি না, পেলেই বিয়ে করে নেব, এত প্যারা দিও না তো। মুচকি হেসে মায়ের কাজ জড়িয়ে বলে, শোনো মা, জীবনে এত প্যারা নিতে নেই, বুঝলে? সবসময় শুধু চিল করবা। আর বিয়ের মতো সাধারণ একটা ব্যাপার নিয়ে তোমার এত বড় ইস্যু বানানোর কোনো দরকার নাই। দেখবে হুট করে কখন না মেয়ে পছন্দ হলো আর তাকে সোজা বিয়ে করে নিয়ে আসলাম। রাহেনা বেগম থতমত কণ্ঠে বলল, তাহলে তো ভালোই হয়, তবুও মরার আগে ছেলের বউয়ের মুখ তো দেখে যেতে পারবো। সুজন বুঝলো মা এবার ইমোশনাল মুডে চলে যাবে। দ্রুত মানিব্যাগ পকেটে ভরতে ভরতে বলল, আমি আসছি মা, থাকো, দেরি হয়ে যাবে, ফিরতে রাত হবে বোধ হয়। বরযাত্রীর সঙ্গে বিয়ে বাড়িতে পৌঁছেছে সুজন অনেকক্ষণ আগেই। ধরনের বুকে সন্ধ্যা নেমেছে। কিছুক্ষণ আগেই খাওয়া দাওয়া শেষে সুজন বাইরে একটু হাঁটতে বের হয়েছিল। বিয়ে পড়ানো হবে খানিকক্ষণ পরে। ভাবলো একটু হাঁটাহাঁটির পরে বিয়ে পড়ানোর ওইখানেই থাকা যাবে। হঠাৎ অযাচিত কিছু কথা কানে বাজতেই সুজন থমকে গেল। এগিয়ে গিয়ে কথাগুলো স্পষ্ট শোনার চেষ্টা করলো। এদিকটা কিছুটা নির্জন, সবাই বাড়ির ভেতরের দিকে। একজন মহিলা কণ্ঠ আর পুরুষ কণ্ঠ শোনা গেল। টাকাটা তো অর্ধেক দিলেন মশাই, বাকিটা কবে পাবো? এমন করছি মেয়ে জুটিয়ে দিয়েছি, অথচ পুরো টাকাটাই দিলেন না। আগে মেয়েটাকে পাই, বিয়েটা সম্পূর্ণ হোক, তারপর সব টাকা পেয়ে যাবেন। বিয়েতে যেন কোনো ঝামেলা না হয় কমলি, আমি আগেই বলে রাখলাম, তাহলে কিন্তু ফল ভালো হবে না। চিন্তা করবেন না, মেয়ে বেশি তিরিং বিরিং করলে জায়গা মতো দিয়ে দেবেন। সমস্যা কোথায়? শিক্ষিত সুন্দরী মেয়ে, আর কি লাগে? এর জন্য এতগুলো টাকা দিচ্ছি, এমনি এমনি তো দিচ্ছি না। ওদের কথা শুনে সুজনের কপালে চিন্তার ভাঁজ পড়ল। বুঝতে পারলো এদের লক্ষ্য মোটেও ভালো নয়। মহিলা তার পুরুষটির চেহারা দেখতে চেষ্টা করলো সুজন। পর্দা একটুখানি ফাঁক করে দুজনের চেহারা দেখতেই সুজন আঁতকে উঠল। এ কি? এ তো স্বয়ং বর আর কনের চাচি। খাবার দাবারের সময় মহিলা নিজেই পরিচিত হয়েছিল। বিয়েটা বেশি বড় করে আয়োজন করা হয়নি, একদম ছিমছাম। সুজন সরে এলো ওখান থেকে। সুজন বসে বেশ বুঝতে পারছে এদের লক্ষ্য খুব একটা ভালো নয়। কোনো মেয়ের জীবন নষ্ট করতে যাচ্ছে তারা। সুজন মানুষের মাঝে আসতেই হঠাৎ একটা 10-12 বছরের ছেলে এসে সুজনের হাত আঁকড়ে ধরল। সুজন ছেলেটার দিকে চমকে তাকালো। ছেলেটা সুজনের হাত চেপে ধরে বলল, ভাইয়া, আমার আপুকে বাঁচান প্লিজ। আমার মা আপুকে জোর করে একটা বুইড়া বেড়ার সাথে বিয়ে দিচ্ছে। সুজন ছেলেটাকে একটু ফাঁকা জায়গায় নিয়ে এলো। ছেলেটার মাথা ভর্তি চুল। সুজন তার মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে বাবু, আমায় সবটা খুলে বলো তো। ছেলেটা বলতে লাগলো, মা আপুকে আটকে রেখেছে, জোর করে বিয়ে দিচ্ছে লোকটার সাথে। বাবা বাড়িতে নেই, ব্যবসার কাছে অন্যত্র গিয়েছে। এই সুযোগে মা আমাদের এখানে এনে আপুকে আটকে রেখে ভয় দেখিয়ে বিয়ে দিচ্ছে লোকটার সাথে। প্লিজ ভাইয়া, কিছু একটা করুন, আমার আপুকে বাঁচান ভাইয়া। আমার মনে হলো আপনি আমার সাহায্য করতে পারবেন। সুজনের কপালে চিন্তার ভাঁজ দৃঢ় হলো। সুজন ছেলেটাকে মিছে আশ্বাস দিয়ে বলল, আচ্ছা তুমি যাও, আমি দেখছি। এ জায়গায় সে কী বা করতে পারবে। জসিমকে সামনে পেয়ে সুজন ওকে চেপে ধরল। সত্যি করে বল, কি হচ্ছে? 60 বছরের বুড়ো চাচা, এটা জানতাম, তাই বলে কি সে অল্প বয়সী মেয়েকে বিয়ে করবে? জসিম হেসে বলল, এটাই তো তোকে দেখাতে চেয়েছিলাম। শোন, আসলে আমার কাকার একটা ব্যামো আছে, কচি মেয়ে বিয়ে করার ব্যামো। সুজন আশ্চর্য স্বরে বলল, এই ব্যাপারটা তোর কাছে মজা মনে হচ্ছে জসিম? আর ব্যামো আছে মানে? ব্যামো আছে মানেটা কি? তোর চাচা এর আগেও আরো বিয়ে করেছে নাকি? জসিম দাঁত কেলিয়ে হাসলো। সুজন বলল, এটা ফাজলামি নয় জসিম, মেয়েটা নাকি বিয়েতে রাজি নয়।
জোর করে তাকে বিয়ে দেওয়া হচ্ছে। তুই আগে আমায় এটা বল, আগে এর আগে যতগুলো বিয়ে করেছে সেই বউগুলো এখন কোথায়? জসিম চিন্তিত কণ্ঠে বলল, তাদের তো আমরা আর দেখিনি। বিয়ের পর চাচা তাদের সবাইকে অন্য ফ্ল্যাটে নিয়ে রাখতো। অ্যাবসলিউটলি। দেখ জসিম, ব্যাপারটা ভালো ঠেকছে না আমায়। এই মুহূর্তে আমাদের পুলিশে খবর দেওয়া প্রয়োজন। জসিমকেও কিছুটা চমকিত দেখালো। চিন্তিত কণ্ঠে বলল, কিন্তু বিয়ে পড়ানো তো শুরু হয়ে গেছে, তাই তো আমি তোকে খুঁজতে এসেছিলাম। কিন্তু বিয়ে তো আরো পরে পড়ানোর কথা ছিল। চাচা বলল দ্রুত বিয়ের কাজ সারতে। সুজন জসিমকে বলল, তুই এক্ষুনি পুলিশকে ফোন করে আসতে বল। আশা করি 20 মিনিটের মধ্যে ওনারা এসে পড়বে। আমি দেখি বিয়েটা আটকানো যায় কিনা ততক্ষণে। বলেই সুজন দৌড়ে ভিতরে গেল। এই বিয়ে এখনই থামান। সুজনের কথায় ঘরের মাঝে সবাই চমকে তার দিকে তাকালো। কাজী সাহেব কেবলই পরকনের নাম ধরে বলতে শুরু করেছিল। সুজনের কথায় সেও কিছুটা থমকালো। চাচা বিরক্তির কণ্ঠে বলল, ফাজলামো করছো নাকি? বিয়ে পড়ানো কেন থামবে? সুজন কোনো উত্তর দিল না, এগিয়ে গেল বসে থাকা কনের দিকে। সুজন সেকেন্ডের মাঝেই কনের ঘোমটা দেওয়া মুখশ্রীর ঘোমটাটা তুলে দিল। কনের সাজে কান্নারত অশ্রু ভেজা মুখশ্রীতে রমণী ট্যাপ ট্যাপ করে সুজনের দিকে চাইল। রমণীর চেহারা দেখতেই সুজন আটকে উঠল। এই বুঝি তার পায়ের নিচে জমিনে ফাটল ধরবে। সুজনের কল্পনায়ও ছিল না এই মুহূর্তে আশাকে সে এই অবস্থায় দেখতে পাবে। সুজনের বুকের মাঝে খানিকটা নড়ে উঠল। বধূ সাজে কান্না মিশ্রিত মায়াবী মুখে নববধূর চেহারার জ্যোতিটা যেন ঝলসাচ্ছে। মেয়েটাকে কি আগের থেকেও অধিক সুন্দর লাগছে? কই, সুজন তো আগে কখনো এভাবে খেয়াল করে দেখেনি, নাকি সে দেখতেই চায়নি। চোখের পানি শুকিয়ে গালে লেপটে আছে, নাকে নলক, গলার হার, কানে দুল। সুজন কেমন অস্থির লাগলো। অস্ফুট স্বরে উচ্চারণ করলো, তুমি? আশু কোনো জবাব দিল না, শুধু ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে রইল। সুজন কাপা হাতে আশার ঘোমটাখানা নামিয়ে দিল। তার পক্ষে আর এই মুখ দেখে শান্ত থাকা সম্ভব নয়। নিশ্চিন্ত সে জ্ঞান হারাবে। আশা পূর্বের ন্যায় মাথা নিচু করে বসে রইল। চাচা আক্রোশের সঙ্গে বলে উঠল, কি শুরু করছো? কাজী সাহেব বিয়ে পড়ান। সুজন এগিয়ে গিয়ে কাজীর হাত ধরে খাতাটা নিয়ে নিল। ওয়ার্নিং দিয়ে বলল, বললাম তো কোনো বিয়ে হবে না। কথা কানে যায় না আপনার? কাজী বলল। সুজন চোখ গরম করে কাজীর দিকে চাইল, ফিসফিস করে বলল, কাজী সাহেব, আপনি বেশি কথা বলেন, চুপচাপ বসে থাকুন। উনি যে টাকা দেবে তার থেকে দ্বিগুণ দিব। বেশি ফটর ফটর ভালো নয়, কেমন? দ্বিগুণ টাকার কথা শুনতেই কাজীর চোখ চকচক করে উঠল। কি হলো, বসুন। সুজনের ধমকে কাজী মুখ কাচুমাচু করে বসে রইল। চাচা রেগে গেল, সুজনের সঙ্গে তর্কে জড়ালো। হাঙ্গামা শুনে আশার চাচি এগিয়ে এলো, সুজনের উদ্দেশ্য বলল, এই ছেলে, তুমি কে? এখানে এসে এসব কেন করছো? সুজন রাগী দৃষ্টিতে চাচির দিকে চাইল। চাচি থতমত খেয়ে সুজনের এমন দৃষ্টিতে তাকিয়ে আছে। সুজন কৌতুক করে বলল, চাচাকে তার মেয়ের বয়সী একজনের সাথে বিয়ে দিচ্ছেন। চাচি, এটা তো একদমই ঠিক নয়। বরং আপনারা চাচার বয়সটা একদম পারফেক্ট কম্বিনেশন। চাচা চাচি দেখেছেন কি আপনার একদম কি মিল, একদম পারফেক্ট যুগলবন্দি। চাচাকে আপনি পুনরায় বিয়ে করে নিন, কেমন? চাচি বিস্ফোরিত দৃষ্টিতে চাইল। সুজনের কথা বলার ভঙ্গিমায় ঘরে উপস্থিত সবাই হেসে দিল। চাচি তেতে উঠে বলল, ফাজলামি শুরু করছো ছেলে? সুজন দাঁতে দাঁত চেপে বলল, পাতলামা তো আপনারা শুরু করেছেন অবলা একটা মেয়েকে নিয়ে। চাচি তার লোকজন নিয়ে একটা বড় সড়ো হাঙ্গামা বাঁধিয়ে দিলেন। সুজন তার মাঝেই একবার ইশারায় জসিমের কাছে কিছু জানতে চাইল। জসিম ইশারায় মাথা নাড়ল। এক পর্যায়ে চাচা সুজনের গালে ঘুষি মারল। বাহ, চাচার হাতে তো ভালোই জোর আছে দেখছি। চাচা রেগে আবারও ঘুষি মারল। নাকে আসা হালকা রক্তটুকু মুছে সুজন শয়তানি হাসল। পুলিশের সাইরেন শুনে চাচা সতর্ক হলো। এদিকে ওদিকে তাকাতে লাগলো পালানোর পথ খুঁজতে। সুজন তাকে পেছন থেকে জাপটে ধরে বলল, আরে চাচাজি, যাচ্ছেন কোথায়? আর একটু কোলাকুলি হয়ে যাক, তারপর তো শ্বশুর বাড়ি যাবেন।
বিয়ের স্বাদ আপনার আজীবনের জন্য গুছে যাবে। ব্যাস, আর কিছুক্ষণ। চাচা ধস্তাধস্তি করেও ছুটতে পারল না। সুজন ফিসফিস করে বলল, অযথা নিজের বল প্রয়োগ করবেন না চাচা। জওয়ান পুরুষ মানুষের সামনে কি আপনার বল খাটে? একটু খাটাতে দিয়েছি বলে খাটিয়েছেন, আর পারবেন না, সুযোগই দিব না। পুলিশ অফিসার সেই মুহূর্তে বাকিদের নিয়ে ঘরের ভেতরে চলে এলো। সুজন চাচাকে টানতে টানতে নিয়ে এসে বলল, অফিসার এ লোক। সুজন বাকিটা বলার আগেই অফিসার নিজে থেকেই বলতে লাগলো, আশার বিধ্বস্ত মুখটা কল্পনায় ভাসতেই সুজন রাগে চাচার হাত আরো শক্ত করে চেপে ধরল। এই মুহূর্তে লোকটাকে সে কয়েক ঘা দিতে পারলে তবেই শান্তি পেত। সুজন ধাক্কা মেরে ফেলে দিল লোকটাকে, বলল, রাস্কেলটাকে নিয়ে যান অফিসার। চাচা ফ্লোরে মুখ চাপা দিয়ে পড়ল, নাকে মুখে খানিকটা আঘাতও পেল। অফিসার কনস্টেবলদের আদেশ দিলেন ওনাদের সহ বাকিদের তুলে নিয়ে যেতে। চাচা যাওয়ার সময় চিল্লিয়ে বলে গেল, কমলি, আমার সব টাকা ফেরত দিবি তুই, তোকে আমি ছাড়বো না। আর এই যে হিরো সাহেব, আপনাকেও দেখে নেব। জসিম, তুই আমার আপন মানুষ হয়েও বেইমানি করলি, সবগুলোকে দেখে নেব। অফিসার সুজন আর জসিমের সঙ্গে হ্যান্ডশেক করে বললেন, ইটস ওকে ব্যাপার অফিসার, কোনো ব্যাপার নয়। অফিসে চলে যেতেই চাচি হাঁক ছেড়ে বাঁচল। যদি তার নামটাও ছেলেটা বলে দিত তাহলে তো কেলেঙ্কারি বেঁধে যেত। সুজন চাচি ছেলের হাত ধরে নিয়ে তার সামনে দাঁড়িয়ে বলল, আপনার নাম বলিনি এই জন্য যে আপনার সম্পর্ক কিছু আমি জানি না। ছেলেটাকে দেখছেন, মা হয়েও ছেলের বিশ্বাসযোগ্য হতে পারেননি। সেটার জন্য আপনাকে এবার কিছু বললাম না, ওকে দেখে রাখবেন। চাচি দুঃখিত হওয়ার ভান করে বলল, বিয়েটা যে ভেঙে দিলে না মানে হলো না, এবার মেয়েটার কি হবে বাবা? ওকে কে বিয়ে করবে? সুজন স্পষ্ট বুঝতে পারলো চাচির ইঙ্গিত। মেয়েটাকে আর সংসারে রাখতে চায় না সে। পরিচিত হওয়ার সময়ই সে বলেছিল বোনের মা বাবা নেই। সে আর তার স্বামী এখন মেয়েটার মা বাবা। অথচ এখন সব ফুস ফুস হবে নাই বা কেন, সব তো ছিল নাটক। সুজন কাজের দিকে তাকাতে কাজে নড়ে চড়ে বসলো। সুজন খানিকটা সময় নিয়ে কপাল চুলকে শুধালো, কাজী সাহেব, বিয়ে পড়াতে শুরু করুন। সুজন বিরক্তির স্বরে বলল, বারবার বুড়োটাকে টানছেন কেন বলুন তো? আমার মতো শক্ত সামর্থ্য পুরুষ আপনি কি দেখতে পাচ্ছেন না? কাজে অবাক কণ্ঠে বলল। সুজন মাথা নাড়ল। চাচি আশ্চর্যজায়িত কণ্ঠে বলল, তুমি বিয়ে করবে এই পোড়ামুখী মেয়েকে? হ্যাঁ, কোনো সমস্যা? আর নিজের বাসা ঠিক করুন। আশা চমকে তাকালো। সেই মুহূর্তে সুজনের চোখে চোখ পড়ল। সৃজন গিয়ে ঠাস করে আশার পাশে বসে পড়ল। আশা উদ্বিগ্ন স্বরে বলে উঠল, কিন্তু স্যার। কথা বলবে না? কবুল বলতে বললে তবে বলবে। সুজন কাজের দিকে নিজের আইডি কার্ডটা বাড়িয়ে দিতে দিতে বলল, কি কাদি সাহেব, এদিকে কি শুনছেন? বিয়ে পড়ুন দ্রুত। নতুন বউ নিয়ে বাড়ি যাওয়ার তারা আছে, বুঝেনি তো? নিশ্চয়ই আপনার বাড়িতে বউ অপেক্ষা করছে। কাজী সাহেব মনে মনেই আস্তাক ফিরুল্লাহ পড়ল, নির্লজ্জ ছেলে। আশা তাচ্ছিল্যের স্বরে বলল, দয়া করছেন স্যার, এমন দয়া তো আমি চাই না। সুজন রেগে গেল। আশার এক হাত চেপে ধরে হিসিয়ে শুধালো, স্টপ স্টপ, আই রিপিট, এক থাপ্পড় মারলে সবগুলো দাঁত পড়ে যাবে। সুজনের হঠাৎই সংস্পর্শে আশা খানিকটা শিউরে উঠল। খানিকটা সাহস দেখালেও আশা সুজনের ধমকে মুখ ফুলিয়ে বসে রইল। আশা মনে মনেই বলে, এখন আর সাহস দেখিয়ে কি করবি আশা? দুদিন আগে তো এই সাহসটা পাসনি, কি করে পাবো? যাকে নিজের ভাইয়ের মতো স্নেহ দিয়ে বড় করলাম, তাকে যদি খাবার না দেওয়ার ভয় দেখানো হয় তাহলে মন কি আর মানে? আশা বুঝে পায় না নিজের ছেলের সঙ্গে কি এমন করতে পারে। আজও এমন মানুষজন বেঁচে আছে। আছেই তো, তার চাচি তার প্রমাণ। আশা পুলুর দিকে চায়। ভাগ্যিস ভাইটা তার সঙ্গে ছিল। তার স্নেহ করার ঋণ ভাইটা শোধ করে দিল বুঝি। কাজী সাহেব আর চোখে চেয়ে বলল। সুজন গম্ভীর কণ্ঠে বলল, 10 লক্ষ সাথে আমাকেও ধার্য করুন।
কাজী হতবাক হয়ে ফ্যাল করে তাকিয়ে রইলেন। ছেলেটা এসেছে থেকেই শুরু করেছে একের পর এক চমক দিয়ে যাচ্ছে। আশা সুজনের এমন কথায় আশ্চর্য হলেও কোনো প্রতিক্রিয়া দেখালো না। বিয়েটা আরও কিছুদিন আগে হলে তার যে খুশি বোধ হয় আর কেউই হতো না। তবে সেই মুহূর্তে খুশি হতে পারছে না। নিশ্চয়ই সুজন স্যার তাকে দয়া করে বিয়ে করছে, তাছাড়া তো আর কোনো কারণ নেই। কারণ আশা তো সেদিন স্পষ্ট শুনেছিল নিস্তব্ধ আর সুজনের কথা বলার সময় সুজন অন্য কাউকে ভালোবাসে। কাজে কবুল বলতে বলতে আশা চুপ করে রইল। সুজন তার হাতে চাপ প্রয়োগ করে ফিসফিস করে বলল, কবুল বলো, কি হলো বলো। সুজন চাপ বাড়ানোর আশা ব্যথা সহ্য করতে না পেরে এক পর্যায়ে কবুল বলে দিল। বিয়ের শুরুটায় লোকটা ব্যথা দিয়ে পড়ল, বাকিটা জনম কি হবে কে জানে। সন্ধ্যাবেলা ফুপু বসে আছে ড্রয়িং রুমের সোফায়। তাসবি এসে জিজ্ঞেস করলো, ফুপি, আপনার কিছু লাগবে? ঝাড়বাতিগুলো কি খুলে ফেলবো? ফুপু মাথা নেড়ে বলল, না, থাকুক, দেখতে ভালো লাগছে। আর শোনো, অনুভবকে বলো আমার রুমের ফ্যানের ব্যবস্থা করে দিতে। এসির ঠান্ডা বাতাসে আমার ঠান্ডা লেগে যায়। তাসবি মাথা নাড়ল। আর ওদিকে ফোন দিয়েছিলে, আমি এলাম আর ওদের গ্রামে যেতে হলো। আমার বাপটা সব কিছুতেই বাড়াবাড়ি। এত আদিক্ষেতের কি আছে, শুধু কাঠ পাঠালেই তো হতো। আসলে গ্রামের মানুষের চিন্তা চেতনা কিছুটা ভিন্ন ধরনের তো ফুপি। তাছাড়া আপনার ভাতিজার রিসেপশন তো একবারই হবে, তাই না বলুন? হ্যাঁ, তা তো তো বটেই। আমার অনুভবের কোনো কিছুতেই কমতি হলে একদম চলবে না। ওদের বলো কাজ শেষ করে দ্রুত আসতে। তাসবি মাথা নাড়ল। মেজবো এখন বাপের বাড়ি কেন গিয়েছে, এক্ষুনি কল করো ওটাকে। আমায় ধরিয়ে দাও দেখি। মেয়েটা বড্ড ব্যত্যমিস, বড়দের সম্মান করতে জানে না। সেদিন আমার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় একটা সালাম পর্যন্ত দিল না। অভদ্র মেয়ে মানুষ। তাসবি হাই ছাড়তে ছাড়তে ফুপুর অহেতুক কথার সঙ্গে তাল মেলাতে লাগলো। ইচ্ছে হচ্ছে তার মহিলার চুলগুলো ধরে টেনে দেয়। এত কথা বলার কি দরকার ভাই, একটু চুপ কর না। এই মহিলা তার পাখির বাসার থেকেও বেশি কথা বলে। উফ, অসহ্য। তাসফি কি যেন নিতে রুমে এসেছিল, এতটুকুর মাঝেই ভুলে বসেছে। হঠাৎ কি হলো তার? খানিকক্ষণ আগে সব জায়গায় তন্ন তন্ন করে তার রান্না করা তরকারিগুলো খুঁজল, পেল না। অথচ তার কেবল মনে পড়লো সেগুলো তো সে ঝটপট ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল। মনটায় যে হঠাৎ কি হলো। নিস্তব্ধ ল্যাপটপে রেস্টুরেন্টের হিসাবগুলো দেখছিল আর চোখে তাসফিকে পরখ করছিল। তাসফি আবারও দ্রুত বেরিয়ে যেতে নিতেই নিস্তব্ধ ঝটপট উঠে এসে তাসফির হাত টেনে ধরলো, দরজায় চাপিয়ে দিল। তাসফির কোমর আঁকড়ে ধরে শুধালো, কি ব্যাপার বলো তো তোমার? ফুপ্পি আসার পর থেকে দেখছি সারাক্ষণ ফুপ্পির সঙ্গে লেগে থাকছো। এই অবলা মানবকে তো পাত্তাই দিচ্ছ না। তারও তো একটু পাত্তা পাওয়া উচিত। রাতে ঠিকঠাক শুতে পারলাম না এখন। তাসফি মোচড়ামুচড়ি করে বলল, ছাড়ুন, আমার নিচে কাজ আছে। নিস্তব্ধ তাকে আরো খানিকটা চেপে ধরে বলল, কিসের এত কাজ তোমার? বউয়ের সব কাজ থাকবে শুধু তার স্বামীর খেদমতে। বাহিরে কিসের কাজ শুনি? কচু, তবে খাবার পেটে যাবে কেমন করে শুনি? নিস্তব্ধ বোকা হেসে মাথা চুলকালো। বউ, বলুন। আজ বাকিটুকু বলার আগেই তাসফি তাকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল। অসভ্য লোক। যাক বাবা, অসভ্যের কি হলো? বলতে চাইছিলাম আজ রাতের খাবারের মেনু কি? তাসফি যেতে যেতে ভেঙচি কাটলো। নিস্তব্ধ কটমট করে চেয়ে বলল, রুমে আসো, তোমার ভেঙছি আমি 13টা যদি না বানিয়েছি। নিস্তব্ধর হিসাব নিকাশের কাজ করতে করতে সময় গড়ালো অনেকটা। তার ফোন বেজে উঠল। নিস্তব্ধ রিসিভ করে এয়ারপোর্ট কানে গুঁজল। বল। চাচার দোকানে আয় এখনই। নিস্তব্ধ ভ্রু কুঁচকে বলল, হোয়াট হ্যাপেন্ড? আসতে বলেছি, আয় না ভাই, এত পছন্দ করিস না তো। নিস্তব্ধ কপাল কুঁচকে ল্যাপটপ বন্ধ করলো। আসছি। জীবনে তোরা এক ফোঁটা শান্তি দিলি না। সুজন দাঁত কেলিয়ে বলল, নিজে আছি অশান্তিতে, তোরা আর শান্তি করে কি করবি বল? একজন বলির পাঠা হওয়ার চেয়ে একসাথে সবাই বনাবেশে চলে যাই। হ্যাঁ সেই, আসছি, রাখ। আশা
উদাসীন ভঙ্গিতে বসে আছে সুজনের রুমে। সুজন রুমে নেই, কোথাও গিয়েছে হয়তো। এই তো খানিকক্ষণ আগে এলো তারা। প্রথমবার সে নিজে থেকে এসেছিল, আর আজ দ্বিতীয়বার তাকে আনা হলো। কে জানতো ভবিষ্যতে তার জন্য এই দিনটা অপেক্ষা করেছিল। প্রথম দিন যে নিজের রুম থেকে তাকে বের করে দিয়েছিল, আজ আবার সেই সযত্নে তাকে রুমে রেখে গেল।